বিগত নির্বাচনকে ইতিহাসের সেরা নির্বাচন হিসেবে আখ্যা দিলেন এবার আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি যখন এই স্বীকৃতি দিলেন তখন আমরা দেখেছি নির্বাচনের আগে পরে আন্তর্জাতিক পর্যায় থেকে এই নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়েছে, দেশের অভ্যন্তরেই প্রশ্ন উঠেছে, নির্বাচনের একটা পার্ট গণভোটের রেজাল্ট নিয়ে অনেক বেশি প্রশ্ন উঠেছে। এরকম প্রশ্ন যারা করেছেন তারা যে আসলে বোকার স্বর্গরাজ্যে আছেন কিংবা তারা যে আসলে সত্য কথা বলছেন না সেটা আমরা এখন মনে করতেই পারি, যেহেতু দেশের সেনাপ্রধান বলছেন যে এটা এই 12 ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনটা ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে 55 বছরে এরকম নির্বাচন এর আগে হয়নি। এটা দিয়ে তিনি কি বোঝাতে চাইলেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কি বুঝতে পারি, চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি বিগত 12 ফেব্রুয়ারি নির্বাচনকে ইতিহাসের সেরা নির্বাচন বলছেন। ইতিহাসের সেরা নির্বাচন যখন তিনি বলছেন তখন এই নির্বাচন নিয়ে অনেকে অনেক ধরনের বিতর্ক তুলতে যারা চাইছিলেন সেগুলো এখন আমাদেরকে ধরে নিতে হবে যে মিথ্যা কথা, মিথ্যা প্রপাগান্ডা। কারণ আমাদের দেশে মানে যখন যারা ক্ষমতায় আসেন কিংবা যখন যারা ক্ষমতাবান হন কিংবা ক্ষমতাবান থাকেন কিংবা দেশের গুরুদায়িত্বে থাকেন, সেই সময় তারা যেটা বলেন সেটাকেই আমরা সত্য হিসেবে মেনে নিতে বাধ্য। এর আগেও দেখেছি যেমন আওয়ামী লীগ সরকার তাদের যে নির্বাচন, 14 নির্বাচন, 2018 নির্বাচন, 24-এর নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনই আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন এবং খুবই ভালো নির্বাচন হিসেবে তারা দাবি করেছিল। কিন্তু আমরা এখন কি করি? এখন সেই নির্বাচনগুলোকে বিতর্কিত নির্বাচন এবং আওয়ামী লীগের পতনের মানে অন্যতম প্রধান কারণ হিসেবে সেই কর্মকাণ্ডকেই দেখে সরকার বদল হওয়ার মানে সঙ্গে সঙ্গে আমরা ন্যারেটিভও চেঞ্জ হতে দেখি। এখন সেনাপ্রধান যেটা বলছেন, পরবর্তীতে অন্য সরকার ক্ষমতায় আসলে এই বক্তব্যকে মিথ্যা বলবেন কিনা, এই বক্তব্য পরিবর্তিত হয়ে যাবে কিনা, এই নির্বাচন বিতর্কিত হবে কিনা, সেগুলো নিয়ে নিশ্চয়তা দেয়া যায় না। কারণ বাংলাদেশের রাজনৈতিক ধারাবাহিকতায় এই ব্যাপারগুলো আমরা দেখছি। যখন যারা ক্ষমতায় থাকেন কিংবা ক্ষমতাবান হন কিংবা দায়িত্বে থাকেন তখন তারা তাদের মতো করে ন্যারেটিভ বা দেশের জনগণকে বলেন, তাদেরকে বিশ্বাস করানোর চেষ্টা করেন। পরবর্তীতে সেটা আমরা বহু সময় পাল্টে যেতেও দেখেছি। আমরা প্রত্যাশা করব, যেহেতু সেনাপ্রধানের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই কথা বলা হয়েছে, এই ব্যাপারটা পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের পরেও এই ব্যাপারটা পরিবর্তন হবে না। কি বলছেন তিনি? বাংলা ট্রিবিউনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে। সেনাপ্রধান: সামরিক ও বেসামরিক প্রশাসন একসঙ্গে কাজ করলে সবচেয়ে কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব উল্লেখ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই সমন্বিত সহযোগিতারই উৎকৃষ্ট উদাহরণ। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো এত ভালো মানের নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলেও তিনি জানান। রাজধানীর ওসমানী মেমোরিয়াল অডিটোরিয়ামে জেলা প্রশাসক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এই বক্তব্য দেন। বলেন, আমি আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা আপনাদের পাশে ছিলাম, তবে নির্বাচন আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব আপনাদেরই ছিল। ওয়াকারুজ্জামান বলেন, এক পর্যায়ে দেশে আশা ও হতাশা উভয় পরিস্থিতিই তৈরি হয়েছিল। মানে আশা এবং হতাশা উভয় পরিস্থিতি তৈরি হয়েছিল। অনেকেই ধারণা করেছিলেন নির্বাচন হয়তো অনুষ্ঠিত হবে না, কিন্তু সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে এবং দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। জেলা প্রশাসকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রয়োজন হলে সেনাবাহিনী দ্রুত সহায়তা প্রদান অব্যাহত রাখবে। সংশ্লিষ্ট সেনা ইউনিটগুলোকে অবহিত করা হলে তারা তাৎক্ষণিক সাড়া দেবে। প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সহায়তা দিতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে। এখানেও একটা প্রশ্ন উঠেছে যে নতুন সরকারের মানে মেয়াদ 3 মাস হতে চলল, এখন পর্যন্ত সেনাবাহিনী কেন ব্যারাকে ফিরছে না? তাহলে কি এখনও বাংলাদেশের পরিস্থিতি
সরকার কিংবা পুলিশ বাহিনীর পক্ষে মানে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় মনে হচ্ছে, সেই কারণে সেনাবাহিনীকে এখনও মাঠ পর্যায়ে রাখা হয়েছে। সেনাবাহিনী প্রায় 2 বছর হতে চলল তারা মাঠ পর্যায়ে রয়েছে, তারা ক্যাম্প সেনানিবাসে ফিরতে পারছে না। এরকম পরিস্থিতি কতদিন চলবে এই আলোচনাও রয়েছে। সেনাপ্রধান বলছেন যে দেশের ইতিহাসে সব থেকে ভালো নির্বাচন হয়েছে, এই কথা যখন বলছেন তখন এখনকার প্রধান বিরোধী দল জামাতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হয়নি, কারচুপি করা হয়েছে এবং তাদেরকে বহু আসনে জোর করে হারানো হয়েছে। তাহলে আমরা জামাতের বক্তব্যটাকে গ্রহণযোগ্য মনে করব নাকি সেনাপ্রধানের বক্তব্যকে গ্রহণযোগ্য মনে করব? অবশ্যই সেনাপ্রধানের বক্তব্যকেই গ্রহণযোগ্য মনে করব। আবার অনেকে যারা বলেন যে মানে একপাক্ষিক নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ যেমন এই যে 2014-তে 24-এ আমরা আর মামুরা নির্বাচন করেছে, একা একা নির্বাচন করেছে, সাজানো বিরোধী দল জাতীয় পার্টিকে নিয়ে তারা নির্বাচন করেছে। এবারও আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপি জামাত ওই নিজেরা আমরা আর মামুরা এরকম নির্বাচন করা হয়েছে। প্রফেসর ইউনূস সেরকম নির্বাচন করেছেন। এই সমালোচনা যারা করেন তাদের কাছে তাহলে উত্তরটা কি হবে? এটা একটা বড় প্রশ্ন, কারণ এই সমালোচনাটা শুধুমাত্র দেশের অভ্যন্তরে নেই, আন্তর্জাতিক পর্যায়েও রয়েছে। কারণ আন্তর্জাতিক পর্যায় থেকে ইনক্লুসিভ নির্বাচনের চাপ ছিল, যে চাপগুলোকে প্রফেসর ইউনূস সরকার উপেক্ষা করেছে। এখন মানে শেখ হাসিনার করা আমি ডামির নির্বাচন কিংবা আমরা মামুরা নির্বাচন, অর্থাৎ বিএনপিকে বাদ দিয়ে যে নির্বাচন, সেই নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, সেই নির্বাচন যদি ইতিহাসের সবথেকে কলঙ্কিত নির্বাচন হয়, তাহলে অনেকে প্রশ্ন করে বসতে পারেন যে এখানে যখন আওয়ামী লীগকে বাদ দিয়ে এক ধরনের ওই রকম ধারারই নির্বাচন হলো, তখন এই নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন কিভাবে হয়? এই বিতর্ক তুলতে পারেন, অনেকে তুলছেন, অলরেডি দেশে বিদেশে অনেকে তুলছেন। তাদের জন্য উত্তরটা কি হবে সেটাও একটা আমার মনে হয় যে বড় ব্যাপার। আবার যখন এটাকে ইতিহাসের সেরা নির্বাচন বলা হচ্ছে, তখন আমরা যদি একটু পেছনে ফিরে যাই, তাহলে এতদিন পর্যন্ত আমরা ইতিহাসের সেরা নির্বাচন হিসেবে কাউন্ট করছিলাম 1991-এর নির্বাচন, 96-এর নির্বাচন, 2001-এর নির্বাচন। এই নির্বাচনগুলোকে আমরা সবথেকে গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সেটাই বলছিলাম, এবং সেখানে সব দল অংশগ্রহণ করেছে। তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হয়েছে। যদিও এবারের নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হলো, কিন্তু এই অন্তর্বর্তী সরকার গণভোট এবং নির্বাচনে কোনো একটা পক্ষের হয়ে কাজ করেছে এরকম অপবাদ কিন্তু রয়েছে। এরকম অপবাদ যখন রয়েছে, তখন এই নির্বাচনটাকে ইতিহাসের সেরা নির্বাচন আখ্যা দেওয়ার ক্ষেত্রে মানে কোনো জটিলতা তৈরি হবে কিনা সেই প্রশ্নও তো আসবে। কিন্তু আমরা বিশ্বাস করতে চাই যে আমরা কোনো নির্বাচনের সঙ্গে এটাকে মেলাবো না। আমরা এটা বলবো না যে গণভোটের রেজাল্ট রাতে না দিয়ে পরদিন দুপুর পরে গণভোটের রেজাল্ট একটা ফিগার কেন জানিয়ে দেয়া হলো, সেখানে কোনো যদি কিন্তু ছিল কি না। জামাতের যে অভিযোগ বিএনপির পক্ষে ভোট টেম্পারিং করা হয়েছে, জামাতের অভিযোগ ওই লন্ডন বৈঠকে তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসের বনিবনা অর্থাৎ চুক্তি স্বাক্ষর হয়ে গেছে, এই যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো কোনোগুলোই আমরা আমলে নেব না। এবং ওই মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন করা হয়েছে, দেশের 40% জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন করা হয়েছে, সেটাকেও আমরা আমলে না নিয়ে অবশ্যই তাহলে সেনাপ্রধানের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এটাই বলবো যে প্রফেসর ইউনূস 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচন করেছেন, যদিও এই ক্ষেত্রে মানে একটা প্রধান ক্রেডিট ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের পক্ষ থেকে দিতে চাই, সেটা হচ্ছে যে এই নির্বাচনটা যেন না হয় তার সমস্ত চেষ্টাই প্রফেসর ইউনূস সরকার করেছিল। কিন্তু সেনাবাহিনীর দৃঢ়তার কারণে, সেনাপ্রধানের দৃঢ়তার কারণে নির্বাচনটা অবশেষে 12 ফেব্রুয়ারি হয়েছে। এই ক্রেডিটটা, এই ফুল ক্রেডিটটা অবশ্যই সেনাবাহিনী এবং সেনাপ্রধান তাদের প্রাপ্য, এই ক্রেডিটটা তাদেরকে দিতেই হবে। অবশ্য মানে তার সঙ্গে বিএনপির রাজনৈতিক অবস্থানও একটা বড় ভূমিকা রেখেছে, কিন্তু প্রধান ভূমিকা সেনাবাহিনীর ছিল। সেনাবাহিনী যদি প্রফেসর ইউনূসের ব্যাপারে মানে একেবারে মানে তার মতামতের বাইরে গিয়ে কঠোর অবস্থান প্রকাশ না করতো, তাহলে প্রফেসর ইউনূস নির্বাচন দিতে বাধ্য হতেন না। সেই ক্ষেত্রে সেনাপ্রধানের ফুল ক্রেডিট দিতে হবে। কিন্তু এই যে বক্তব্য যে এই নির্বাচনটাকে ইতিহাসের সেরা নির্বাচন বলা যাবে কি যাবে না, এটা হয়তো পরবর্তীতে ইতিহাসে বিবেচিত হবে। কারণ রাজনৈতিক পট পরিবর্তনের পরপর
আমরা ইতিহাস পরিবর্তন, ন্যারেটিভ পরিবর্তন, মানে বাস্তবতা পরিবর্তন অনেক কিছুই তো আমরা দেখি এবং এখন পর্যন্ত দেখছি সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এখন দেখার বিষয় ইতিহাস কিভাবে এই নির্বাচনটাকে আখ্যা দেয়, যে নির্বাচনে দেশের 40% জনগণ মানে অংশগ্রহণ করতে পারলো না কিংবা তাদেরকে অংশগ্রহণ করতে দেয়া হলো না, এবং যে নির্বাচনের একটা অংশ সংবিধান বিরোধী গণভোট, যেটা সংবিধানের বাইরে গিয়ে গণভোট করা হলো এবং গণভোটের রেজাল্ট নিয়ে বিতর্ক তৈরি হলো বলে অনেকে অভিযোগ করেন। দর্শক, আপনার কাছে কি মনে হয় ইতিহাসের সেরা নির্বাচন এই 2026-এর 12ই ফেব্রুয়ারির এই নির্বাচন, নাকি ইতিহাসের সেরা নির্বাচনের কন্টেস্টে 91, 96, 2001 এই নির্বাচনগুলোর ধারে কাছেও আসার ব্যাপারে 2026-এর এই নির্বাচন মানে কোনো ধরনের গ্রহণযোগ্যতা রাখে না? আপনার মতামত কোনটা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।